শুরু হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল তিতুমির। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবে পুলিশ বাহিনীর কাছে, এমনটাই প্রত্যাশা বর্তমান সরকারের। জাতীয় পুলিশ সপ্তাহ 2026 উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, রাজনৈতিক স্বার্থে পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল পতিত সরকার। আর কোনো ফ্যাসিবাদ যেন পুলিশ সদস্যদের দেশ এবং জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, পুলিশকে জনগণের সাথে মানবিক এবং পেশাদার আচরণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। খোলা জিপে চড়ে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিদর্শন করেন রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে সুশৃঙ্খল সাজে থাকা পুলিশ সদস্যদের প্যারেড। এরপর প্রধানমন্ত্রী গ্রহণ করেন অভিবাদন। আমার পুলিশ আমার দেশ সবার আগে বাংলাদেশ স্লোগানে পুলিশ সপ্তাহের উদ্বোধনী দিনে পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট কুচকাওয়াজের মধ্য দিয়ে এগিয়ে যায়। দৃষ্টিনন্দন ও বর্ণিল প্যারেডে নতুন গতি আর দৃঢ়তার ছাপ স্পষ্ট হয়। দারুণ মনোবলে সোয়াট, ঘোড়সাওয়ার কিংবা বাদুক দলই শুধু নয়, পুলিশের সবকটি শাখাই ঐতিহাসিক রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে তৃপ্ত পায়ে হেঁটে যায়। বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী শ্রদ্ধায় স্মরণ করেন 1971-এর 25শে মার্চ হানাদার বাহিনীর বর্বর হামলায় নিহত পুলিশ সদস্যদের। উত্তাল উত্তেজনায় মুখর সেই মার্চে রাজারবাগ পুলিশ লাইন্সে একসঙ্গে পুলিশ সদস্যদের জড়ো করে রাখার পেছনে তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধ গবেষকদের গবেষণার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য যে সকল শহীদ পুলিশ সদস্য আত্মত্যাগ করেছিলেন, যে কোনো মূল্যে সেই স্বাধীনতা রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে বাংলাদেশ পুলিশের পক্ষে দক্ষতা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন সম্ভব। বর্ণিল এই প্যারেড পুলিশ সদস্যদের শৃঙ্খলা, আত্মমর্যাদা ও দায়িত্ববোধের প্রকাশ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। আপনারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন। 24-এর গণঅভ্যুত্থানের পর জাঁকজমকপূর্ণভাবে নতুন রাজনৈতিক সরকারের অধীনে এই পুলিশ সপ্তাহ উদযাপন। প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করলেন এই পুলিশ সপ্তাহের এবং স্মরণ করলেন 1971-এ সেই অকুতভয় পুলিশ সদস্যদের। বললেন, আগামীতে আর কোনো রাজনৈতিক সরকার যেন পুলিশকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে, আর জনগণের পাশে থেকে পুলিশ যেন দৃঢ়চিত্তে তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। পরে প্রধানমন্ত্রী যোগ দেন পুলিশের কল্যাণ প্যারেডে। জনগণের সঙ্গে পুলিশের আস্থা ও নির্ভরতার সম্পর্ক গড়ে উঠলে অপরাধ নিয়ন্ত্রণ সহজ হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী। যে কোনো বিপদে আপদে জনগণ যেন থানা পুলিশকে তাদের নির্ভরযোগ্য আশ্রয়স্থল মনে করতে পারে। আমার বক্তব্য স্পষ্ট, পুলিশ প্রশাসন কোনো দলের নয়। বিধিবদ্ধ আইন অনুযায়ী পুলিশ প্রশাসন পরিচালিত হবে। কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন তা নিশ্চিত করা অবশ্যই আপনাদের দায়িত্ব। গুম, অপহরণ কিংবা বিচার বহির্ভূত কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেন তারেক রহমান। জানান, পুলিশের আধুনিক প্রশিক্ষণ, আবাসন সংকট সমাধান, চিকিৎসা, ঝুঁকি ভাতা ও রেশন নিশ্চিত করা সহ বিভিন্ন সুযোগ সুবিধা বাড়ানোর বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। পুলিশের কাজ দুষ্টের দমন আর শিষ্টের লালন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। আইনগত এবং জুলাই আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরে 9 জনকে হত্যা সহ সুনির্দিষ্ট 3 অভিযোগে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং সাবেক মেয়র শেখ ফজলেন হত্যাপর সহ আসামি 28 জন, যাদের মধ্যে পলাতক 24। 9 জুন থেকে শুরু হবে সাক্ষ্য গ্রহণ। জুলাই গণঅভ্যুত্থানে 18 ও 19 জুলাই মোহাম্মদপুরে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে মাহমুদুর রহমান সৈকত সহ নিহত হয় 9 জন। রোববার সেই হত্যাকাণ্ডের অভিযোগে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক মেয়র শেখ ফজলেনুর তাপস, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিবি প্রধান হারুনুর রশিদ সহ 28 জনের বিরুদ্ধে 3টি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। 9 জুন থেকে শুরু হবে এই মামলার সাক্ষ্য গ্রহণ। সবচেয়ে অমানবিক যে ঘটনা হয়েছে, পরপর 2 দিন সেখানে ড্রোন ব্যবহার করা হয়েছে, হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে, ফায়াজের মতো একটি
ফুটফুটে বাচ্চাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এ মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানার 4 নেতা গ্রেফতার হয়ে কারাগারে আছেন, বাকিরা পলাতক। সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি আমরা পেয়েছি, আমরা ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি পেয়েছি, আমরা টার্গেটেড কিলিংয়ের অফেন্স পেয়েছি। এইটার দায় এই আসামিদেরকে অবশ্যই বহন করতে হবে। এদিকে জুলাই আন্দোলনে উত্তরা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন 30 জুন ও ফেনীতে হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন 21 জুলাই দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। হত্যাসহ বিভিন্ন অভিযোগের 10 মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে তার মুক্তির বাধা রইল না বলে জানিয়েছেন আইনজীবীরা। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে রোববার প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। 2025 সালের 9 মে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে হাইকোর্ট 5 মামলায় তাকে জামিন দেন, তবে আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়। এর মধ্যে গত 18 নভেম্বর তাকে আরও 5 মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে বিচারপতি কে এম জাহিদ সারোয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত 26 ফেব্রুয়ারি তাকে জামিন দেন। জনগণের নিরাপত্তা উপেক্ষা করে সরকারের গৃহীত কোনো কর্মসূচি সফল হওয়ার সম্ভাবনা নেই, এমন মন্তব্য করে জননিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির এবং বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, সম্প্রতি নওগাঁ জেলায় 4 জন, চট্টগ্রামে 3 এবং গাজীপুরে 5 জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ ভোররাতে গাজীপুরের কালিয়াকৈরবা উপজেলার বাগচালা গ্রামে গরুচোর সন্দেহে 3 জনকে পিটিয়ে হত্যা করা হয়। এগুলো কি শুধুই সামাজিক বিশৃঙ্খলা, নাকি আইনের সঠিক প্রয়োগের অভাবে সৃষ্ট হতাশা থেকে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ? এমন প্রশ্ন তোলেন জামায়াত আমির। বলেন, বিনা বিচারে কোনো হত্যাকাণ্ডই সমর্থনযোগ্য নয়। এই ব্যাপারে স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয় ও বিচার বিভাগ জনগণের কাছে গ্রহণযোগ্য না হওয়া পর্যন্ত দেশে আইনের শাসন প্রতিষ্ঠা অসম্ভব। সদিচ্ছা এবং যথাযথ উদ্যোগে এই সামাজিক সমস্যার কার্যকর সমাধান বলে মন্তব্য তার। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রাথমিকভাবে 100 উপজেলা এবং পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে দলটির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সার্জিস আলম প্রার্থীদের নাম ঘোষণা করেন। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য 1000-এর বেশি আবেদন জমা পড়েছিল, তা থেকে প্রাথমিকভাবে 100 জনের নাম ঘোষণা করা হলো। এই মাসের 20 তারিখে দ্বিতীয় ধাপে আরও 100 জন প্রার্থীর নাম ঘোষণা করা হবে। এ সময় দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা হুমকিতে রয়েছে। হাম প্রাদুর্ভাবের জন্য কারা দায়ী তা চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। এনসিপিতে যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্বে আছেন, নেতৃত্ব দিচ্ছেন, কিংবা যাদের সাথে ফ্যাসিস্টদের সরাসরি সম্পৃক্ততা বা তাদের ফৌজদারি অপরাধের সম্পৃক্ততা ছিল না, তারা অন্য যে কোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, তারা এনসিপির প্রার্থী হওয়ার জন্য আবেদন করতে পারবে। বিএনপি তো গণতন্ত্রের কথা বলে বলে বিগত 18 বছর 17 বছর রাজনীতি করতে আমরা দেখেছি, কিন্তু তারেক রহমান ক্ষমতায় বসেই গণতন্ত্রের গলা টিপে হত্যা করছেন। এবারে দেশের হাম পরিস্থিতি। হাম আক্রান্ত শিশুদের মৃত্যুর মিছিল থামছেই না। গত 24 ঘন্টায় উপসর্গ নিয়ে সিলেটে 2 এবং বরিশালে 1 জন সহ মোট 3 শিশুর মৃত্যু হয়েছে। এখনও প্রতিদিন হাজারো শিশু ভর্তি হচ্ছে হাসপাতালে, অনেকে আবার সুস্থ হয়ে বাড়িও ফিরছে। এসব শিশুদের পুষ্টিকর খাবার এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। রোগের উৎস বিশ্লেষণে দেখা যায়, রাজধানীতে হামের রোগী কমলেও কামরাঙ্গীচর, নারায়ণগঞ্জের মতো ঘন বসতিপূর্ণ এলাকায় বাড়ছে আক্রান্তের হার। নির্জীব নিস্তেজ শিশুরা লড়ছে হামের সঙ্গে। বিশেষ করে শিশুদের জন্য প্রাণঘাতী হয়ে ওঠা এই রোগে ভয়ানক হারে আক্রান্ত হচ্ছে ছোট ছোট বাচ্চারা। মহাখালীর ডিএনসিসি হাসপাতালটির 2য় ও 3য় তলায় দেখা যায় হাম আক্রান্ত শিশুদের। বেশিরভাগই নিম্নবিত্ত পরিবার থেকে আসা। ছোঁয়াচে এই রোগে আক্রান্ত হয়ে কাতরাচ্ছে হাসপাতালে। শরীরে লাল লাল দাগ দেখা দিয়েছে, পরে আমরা শিশু হসপিটাল গিয়েছিলাম। ওইখান থেকে বলছে যে আপনারা সরাসরি ডিএনসিসি হসপিটাল চলে যান। 6 তারিখে রাত্রে ভর্তি হয়েছি, আজকে 6 দিন থাকা পড়ব। জরুরি বিভাগ থেকে 2-3 বার ওষুধ দিচ্ছি, নেওয়ার পরে কিচ্ছু হয় নাই। পরে বাসায় গেছে শুক্রবারের দিন। এখন বাসায় দেখি কি মুখ দিয়ে ঘামাচির মতো উঠছে।
গত 24 ঘন্টায় এই হাসপাতালে ভর্তি হয়েছে 250 হাম আক্রান্ত শিশু। সম্প্রতি রাজধানী থেকে হাম আক্রান্ত ভর্তির সংখ্যা কমলেও ঘনবসতিপূর্ণ এলাকা থেকে রোগী আসা বেড়েছে। ঢাকার বাইরে থেকে যেসব রোগী ভর্তি হচ্ছে তাদের বেশিরভাগই স্থানীয় হাসপাতালগুলো থেকে উন্নত চিকিৎসার জন্য এসেছে। কামরাঙ্গীচর রনি মার্কেটে থেকে আমরা আসছি, আবার ওরা ওইখানেতেই আসছে। জ্বর ছিল, তারপরে পাতলা পায়খানা, বমি, পরে হাম। কিছু কাশ আছে, কাশটা আর এটা তো কইমা জায়গাতে গেছে, ছুটি দিয়ে দিল। শুধু শিশুরাই না, প্রাপ্তবয়স্কদেরও হচ্ছে হাম। টিকা নেয়ার বয়স 9 মাস হলেও এর চেয়ে কম বয়সীরাও আক্রান্ত হচ্ছে। মায়ের শরীরে পুষ্টির ঘাটতি এর অন্যতম কারণ বলে মনে করেন চিকিৎসকরা। পাশাপাশি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়ায় আক্রান্ত হলে রোগী ঝুঁকিতে পড়ছে। তুলনামূলকভাবে ঢাকার বাইরের সংখ্যা বাড়বে, কারণ ঢাকার বাইরে কিন্তু যেমন দেখছেন ইদানিংকালে দেখছেন যে ঢাকার বাইরে বিভিন্ন জায়গাতে খুব রোগীর চাপ বাড়ছে, নতুন নতুন ওয়ার্ড খুলতে হচ্ছে এবং রোগী মারা যাচ্ছে যারা, তারাও ঢাকার বাইরে থেকে বেশি মারা যাচ্ছে এখন। আক্রান্ত শিশু সুস্থ হওয়ার পরও সতর্ক থাকতে হবে। পুষ্টিকর খাবার ও বাচ্চাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ চিকিৎসকদের। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। কালার, টেক্সচার, ডিজাইন ও থিকনেসের বিশাল রেঞ্জ থেকে বেছে নিন আপনার সুপারবোর্ড। সুপারবোর্ড, সব বানানোর বোর্ড। আন্তর্জাতিক এবার নায়কের মতোই রাজকীয় অভিষেক হলো সুপারস্টার জোসেফ বিজয় থালাপাতির। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন দক্ষিণী সুপারস্টার। চেন্নাইয়ের নেহেরু স্টেডিয়ামে মহা আড়ম্বরে হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। পাশে ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দায়িত্ব নিয়ে প্রথম ভাষণেই বললেন অসাম্প্রদায়িকতা আর সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা। শপথের মঞ্চেই স্বাক্ষর করলেন নারীদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনামায়। নায়কের আগমনের অপেক্ষায় জনসমুদ্র চেন্নাইয়ের নেহেরু স্টেডিয়াম। টিভিকের বিপুল সংখ্যক কর্মী সমর্থকের পাশাপাশি তামিলনাড়ুর নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামিল চলচ্চিত্রের স্বনামধন্য তারকারাও। নায়ক থেকে রাজনীতিবিদ, সিনেমার পর্দা থেকে বাস্তবের জননেতা, ইতিহাস গড়তে ভেন্যুতে সকাল 10:30 নাগাদ হাজির হলেন তামিলনাড়ুর থালাপতি চন্দ্রশেখর জোসেফ বিজয়। কালো ট্রাউজার, সাদা শার্ট, কালো ব্লেজার গায়ে লাল গালিচার সংবর্ধনায় উঠলেন মঞ্চে। 51 বছর বয়সী বিজয়ের পাশেই ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন কংগ্রেস সহ বিজয়ের জোটে শরিক হওয়া অন্য দলগুলোর নেতারাও। নায়কোচিত ভঙ্গিমায় শপথ বাক্য পাঠ করেছেন তামিল ভাষায়। সে সময় হাততালি আর উচ্ছ্বাসে ফেটে পড়ে স্টেডিয়াম। নতুন মুখ্যমন্ত্রীর পাশাপাশি শপথ নিয়েছেন আরও 9 জন। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর দেয়া প্রথম ভাষণে নতুন যুগের সূচনার কথা বললেন বিজয়। জানালেন সত্যিকারের অসাম্প্রদায়িকতা ও সামাজিক ন্যায় বিচারের যুগ শুরু হয়েছে তামিলনাড়ুতে। রাজ্যের অর্থনৈতিক অবস্থা জানিয়ে শ্বেতপত্র প্রকাশের কথাও বললেন। নারীদের নিরাপত্তা নিশ্চিতে নির্দেশনামায় স্বাক্ষর করেন বিজয় থালাপতি। কংগ্রেস সহ জোটের শরিক দলগুলোর প্রতি কৃতজ্ঞতা। আমি কোনো রাজবংশের উত্তরাধিকার নই। জনগণ আমাকে স্বাগত জানিয়েছে, গ্রহণ করেছে। মিথ্যা অঙ্গীকার করে জনগণকে ধোঁকা দেব না। 10 লাখ কোটি ঋণের বোঝা মাথায় নিতে হচ্ছে। স্বচ্ছতার জন্য তামিলনাড়ু রাজ্যের বর্তমান অবস্থা জানিয়ে শ্বেতপত্র প্রকাশ করব। ভাষণ শেষে জনতাকে সাথে নিয়ে সেলফি তোলেন বিজয় থালাপতি। 6 দশকে প্রথমবারের মতো তামিলনাড়ুর ক্ষমতায় ডিএমকে এবং এআইএডিএমকের বাইরের কোনো দল। ডলথি দাস্ট্রিন, যমুনা নিউজ। গাজীপুরের কাপাসিয়ায় নির্মম হত্যাকাণ্ডের শিকার 5 জনের জানাজা শেষে নিজ গ্রাম গোপালগঞ্জে হলো দাফন। শোকস্তব্ধ পরিবার স্বজনেরা। নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী। শনিবার রাতেই মূল অভিযুক্ত ফোরকান এবং অজ্ঞাত 4 জনের নামে মামলা করেছেন নিহত শারমিনের বাবা। তদন্ত চলমান। আটককৃত 2 জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি চরপাড়া গ্রামে পৌঁছায় গাজীপুরের কাপাসিয়ায় হত্যার শিকার 5 জনের মরদেহবাহী 2টি গাড়ি। আর্তনাদে ভারী হয়ে ওঠে পরিবেশ।
স্বজনরা জানান পারিবারিক কলহ থাকতেই পারে, কিন্তু এমন হত্যাকাণ্ড কোনোভাবেই মানতে পারছেন না তারা। সুষ্ঠু বিচারের দাবি তাদের। আমরা সূক্ষ্ম বিচার চাই, আমার বাইরে দেশান্তরি বানাই দিয়েছে। আগে রাজমিস্ত্রি কাম করতো, উনি আমাদের লোকের টাকা পয়সা দিয়ে ড্রাইভিং শিখে চাকরি দিছে, পরে চাকরি কিছুদিন করার পরে একটা গাড়িও কিনছে, টাকার একটু মুখ দেখছে, তারপর পরপর 3টে মেয়ে হয়ে গেছে। 3টে মেয়ের পরেই ওনার শত্রু নামে আইছে। বেলা 11:30টার দিকে পঞ্চপল্লী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় জানাজা। পরে সদর উপজেলার উত্তর চরপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন হয়। এ সময় নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে প্রশাসনের প্রতি আহ্বান জানান স্থানীয়রা। ফুরকানকে আইনের মাধ্যমে আইনে কঠিন শাস্তি হোক, তার সাথে কারা জড়িত আছে, কারা এই কাজটা করছে, এটা সম্পূর্ণ আপনাদের বের করতে হবে, আর এটা সম্পূর্ণ মনে করেন যে বিচার করতে হবে। শুক্রবার রাতে গাজীপুরের কাপাসিয়ায় 5 জনকে গলা কেটে হত্যার খবর পায় পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় শারমিন, তার 3 সন্তান ও ভাইয়ের মরদেহ। মূল অভিযুক্ত গৃহকর্তা ফোরকান এখনো পলাতক। শনিবার রাতে ফোরকানকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও 4 জনের নামে মামলা করেন নিহত শারমিনের বাবা শাহাদাত মোল্লা। জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করেছে পুলিশ। সাইফ আহমেদ, যমুনা নিউজ। নারায়ণগঞ্জের ফতুল্লা একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে 3 শিশু সন্তান সহ স্বামী স্ত্রী দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের শারীরিক অবস্থার খবর নিতে দুপুরে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসার নির্দেশনা দেন। হাসপাতালের সামনে আহাজারি মরিয়ম বেগমের। নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে মেয়ে সালমা, মেয়ে জামাই আবুল কালাম সহ 5 জন দগ্ধ হয়ে ভর্তি হাসপাতালে। এখানে একটা গ্যাসের লাইন লিকেজ ছিল, গ্যাস সমস্ত রুমে বদ্ধ হয়ে একটা গ্যাসের চেম্বার সৃষ্টি হয়েছে। চেম্বার সৃষ্টি হওয়ার কারণে যে নিস্তারায় যে ছিল উনি সিগারেট ধরাতে যাওয়ার ফলেই হঠাৎ করে এই দুর্ঘটনাটা ঘটছে। সকাল 6:30টার দিকে বাসায় হঠাৎ বিস্ফোরণ হলে দগ্ধ হয় পরিবারের সবাই। গ্যাস লাইনের লিকেজ থেকে এই দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। দগ্ধদের দ্রুত নেওয়া হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে। গরম করে কাঁপতে আছে, এই ফ্রিজ মিরিজ দিয়ে কাটবে ভেঙে আছে ফ্রিজ, এবারে পানি মধ্যে রাখতে মধ্যে রক্ত, একবার অবস্থা খারাপ, 5 জনে একবারে ফুইরে শেষ। এরপরে আমরা এই দরজা ভাঙছে, এই দরজা ক্ষয়ক্ষতি হয়েছে। ওনাদের অনেক মারাত্মক অবস্থা দেখে মানুষজন ডাকাডাকি করলাম, ডাকাডাকি করে ওনাদেরকে গাড়িতে উঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের কর্তা আবুল কালামের 95% শরীর পুড়ে যায়। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান কর্তব্যরত চিকিৎসক। আমি কাকা হারা ডিউটি করিয়া আমি যেমন 7টার সময় ঘরে বইছি, এই সময় আমার একজন কইছে আপনার মেয়ের জামাই নাতি আর পুরিয়া সব ছাপা হয়ে গেছে। আইয়া দেখি ঘর দুয়ার সব ভাঙ্গাচুরা। এরপরে কইছে জিজ্ঞেসি, পরে একজনের একটা লোকের ডে, এই লোকে বলে যে হেরা মেডিকেলে আছে, এলাই আমি সিএনজি করে মেডিকেল আইছি। দুপুরে হাসপাতালে দগ্ধদের চিকিৎসার খোঁজ খবর নেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। জানান সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। যারা সিলিন্ডার ব্যবহার করেন সিলিন্ডারটা যেন বাইরে রাখেন, সিলিন্ডারটা যেন মাঝে মাঝে কোম্পানির লোক দিয়ে চেক করান লিকেজ আছে কিনা, বা সরকারি যে গ্যাস লাইন দেওয়া হয় এটাও ঘরের ভিতরে কোনো লিকেজ থাকে কিনা, যেখানে নজলটা থাকে ওইটাও চেক করাইতে আমরা কিন্তু সাবধান করি, এবং ঘরের দরজা জানলা খোলা রাখতে বলি গ্যাস লাইনের ভিতরে। আসলে আমাদের সমাজে অ্যাওয়ারনেসের অনেক অভাব আছে। এই ঘটনাটা দেখে আমি অত্যন্ত মর্মাহত। এমন দুর্ঘটনা রোধে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে দ্রুত করণীয় নির্ধারণ করা হবে বলেও জানান মন্ত্রী। আমরা 2-1 দিনের ভিতর ইন্টার মিনিস্টারিয়াল একটা মিটিং করব। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দেশে যেসব প্রকল্প আছে তার বেশিরভাগেরই মানদণ্ড নিশ্চিত করা হয়নি। শুধু রাজনীতিতে নয়, অর্থনীতিতেও গণতন্ত্র নিশ্চিত করতে হবে, এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পিকেএসএফের অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আসন্ন বাজেটে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াবে সরকার। বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি করা গেলে পাল্টে যাবে দেশের অর্থনীতি। ক্ষুদ্র ও মাঝারি এসব উদ্যোগে চাঙ্গা গ্রামীণ অর্থনীতি, তবে উৎপাদন আরও বাড়াতে দরকার আর্থিক ও নীতি সহায়তা। একটি টেকসই ও
সকালে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের উদ্যোগে রেইস প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়। বলা হয়, প্রশিক্ষণ এবং অর্থের যোগান দিয়ে ছোট উদ্যোগগুলো বড় করা সম্ভব। আমি প্রত্যেক মাসে বিক্রি করি 9 থেকে 10 লাখ টাকা এবং আমার লাভ হয় 2 লাখ টাকার মতো। জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ আমাকে আত্মবিশ্বাসী করে তোলে এবং নিজের জীবনের লক্ষ্য স্থির রেখে কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে। রেইস প্রকল্পের আওতায় 2 লাখ তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাকে দক্ষতা উন্নয়ন আর্থিক সহায়তা দেবে পিকেএসএফ। সহায়তা করছে বিশ্বব্যাংক। 2030 সালের মধ্যে সরাসরি উপকৃত হবে প্রায় 4.25 লাখ মানুষ। 85% of the workforce in Bangladesh বাংলাদেশের মোট জনশক্তির 85%ই অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত, যা টেকসই অর্থনীতির জন্য কাম্য নয়। প্রাতিষ্ঠানিক কর্মে নিয়োজিত করতে সমন্বিত উদ্যোগ দরকার। the promise of what that informal sector ইনফর্মাল সেক্টরের সবাই তো অশিক্ষিত না, সবাই যে কিছু জানে না তা না, কেউ জানে কেউ কম জানে। আমাদের এই প্রজেক্টের মাধ্যমে যে কম জানে তাকে বেশি জানে। আমাদের মতামত হবে যে এই প্রজেক্টের মাধ্যমে মানুষগুলো যে শিখলো এগুলো সাস্টেইন করবে, এগুলো ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অর্থমন্ত্রী বলেন, 4টি দিক বিবেচনায় নিয়ে প্রকল্প গ্রহণ করছে সরকার। নিশ্চিত করা হচ্ছে অর্থনৈতিক গণতন্ত্রায়ন। এখন আমাদের 1300 প্রজেক্ট প্ল্যানিং কমিশনে আছে। A lot of them has no value for money, no return on investment, never considered employment, never considered environment. আমরা অনেকগুলো প্রজেক্ট বাদ দিয়ে দিচ্ছি। বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করার একটা অধিকার আছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার এবং ক্ষুদ্র ঋণ ভিত্তিক কর্মকাণ্ডে সরকারের সহায়তা বৃদ্ধির আশ্বাস দেন আমির খসরু মাহমুদ চৌধুরী। পুরো গ্রাম শীতলবাটি বানাবো, আমরা তাদেরকে ঋণ দেব, স্কিল দেব। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। প্রযুক্তি এবং ডিজিটাল নির্ভর বিশ্বে নতুন প্রজন্মকে নৈতিক শিক্ষা দেয়া হচ্ছে না। প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে নৈতিক শিক্ষার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন তথ্য এবং সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের সেমিনারে তিনি বলেন, সমাজে ইতিবাচক এবং ভালো কাজের চর্চা দিন দিন কমে যাচ্ছে, তাই মানবিক দেশ গড়তে সবার নৈতিক শিক্ষার প্রয়োজন বলে জানান তিনি। এ সময় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, সরকার পরিবর্তন হলেও আমাদের সামাজিক ও মানসিক অবস্থার তেমন পরিবর্তন হয়নি। দুর্নীতি এখনও দেশের প্রায় সব ক্ষেত্রে বিস্তার লাভ করেছে। শিক্ষা এবং গবেষণাকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করছে সরকার। ইতিমধ্যে অনেক কথা হয়েছে, মেধা, যোগ্যতা, দক্ষতা। একটা উন্নত সমাজের জন্য এই ধরনের যে মৌলিক ইথিক্স এবং মৌলিক ইথিক্যাল কোড থাকা দরকার এবং যে বয়স থেকেই শুরু করা দরকার তার দরকার। সেটাকে আমরা কীভাবে করতে পারি, এই চ্যালেঞ্জটা একটা সোশ্যাল চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা একটা রাষ্ট্রীয় চ্যালেঞ্জ। দেশে এবং বিদেশে শিক্ষিত অশিক্ষিত তরুণ এবং যুবকদের কর্মসংস্থান, আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কাজে লাগানোর ক্ষেত্রে প্রধানমন্ত্রীর একটা ভালো কনসার্ন আছে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গার জীবননগরে যমুনা ইলেকট্রনিক্সের ডাবল খুশি অফার সিজন 4 এর বিজয়ীর হাতে মোটরসাইকেল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর দ্য নিউ মিতাল ইলেকট্রনিক্স জীবননগর চুয়াডাঙ্গার রিটেইলার এবং সাব ডিলারদের নিয়ে ব্যবসায়িক সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যমুনা ইলেকট্রনিক্সের এজিএম সেলস মোহাম্মদ মাসুদুর রহমান। সভাপতিত্ব করেন দ্য নিউ মিতাল ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী রফিকুজ্জামান। এ সময় অতিথিরা যমুনা ইলেকট্রনিক্সের পণ্য সামগ্রীর ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে আলোচনা করেন। গাজীপুরের কালিয়াকৈরে গরু চোর সন্দেহে 3 জনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। বেশ কিছুদিন ধরে এলাকায় গরু চুরি বেড়ে যাওয়ায় রাত জেগে পাহারা বসায় স্থানীয়রা। তাদের দাবি, ভোরের দিকে চোরের দল পিকআপ নিয়ে গ্রামে ঢোকে। এ সময় 3 জনকে ধরে গণপিটুনি দিলে তাদের মৃত্যু হয়। গাজীপুরের কালিয়াকৈর সদর থেকে 10-12 কিলোমিটার দূরের জনপদ বাগচালা। নিভৃত এই পল্লীতেই গরুচোর সন্দেহে স্থানীয়দের পিটুনিতে প্রাণ গেছে 3 জনের। স্থানীয়রা জানায়, এলাকায় বেশ কিছুদিন ধরেই গরুচোরের উৎপাত বেড়েছে। রাত জেগে পালা করে পাহারা দেন গ্রামবাসী। প্রত্যক্ষদর্শীদের দাবি, গতরাত 3:30টার দিকে একটি বড় পিকআপ ভ্যান নিয়ে এলাকায় ঢোকে চোরের দল। টের পেয়ে তাদের ধাওয়া দেয়া হয়। এক পর্যায়ে 3 জনকে ধরে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে ঘটনাস্থলেই মারা যান একজন। হাসপাতালে নেয়ার পর বাকি 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গত 3 রাত আগে
আমাদের তালতলা গ্রাম আবু বকর সিদ্দিক নামে ওনার বাড়ি থেকে 4টা গরু নিয়ে যাওয়া হয় চুরি করে। এলাকাবাসী সবাই টহল দেয় মানে দেখে যে কোনো গাড়ি আসে কিনা, অপরিচিত গাড়ি। তো ঢোকার পরে গত রাত্রে আর কি, তো একটি পিকআপ ঢুকে গাড়ি সহ তাদেরকে ধরে তাদেরকে কিছু 2 জন চোরকে আমরা আটকানোর পরে তাদেরকে কিছু গণপিটুনি দেওয়া হয়। কিছুক্ষণ পরে আমরা শুনি যে তালতলা আরেকজন চোর সে পলাতক ছিল, তাকে ধরা হয় এবং তাকে কিছু গণপিটুনির মাধ্যমে পুলিশের কাছে সুপর্দ করা হয়। গোয়াল থেকে গরু বের করতে পারে না, করবে অবস্থায় তাদেরকে ধরছে। বিক্ষুব্ধরা পিকআপ ভ্যানটিতেও আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। নিহতরা আন্তজেলা চোর ও ডাকাত দলের সক্রিয় সদস্য ছিল বলে জানান কর্মকর্তারা। নাম সেলিম, তার দেশের বাড়ি হলো পটুয়াখালী বরিশাল, আরেকজনের বাড়ি হলো আপনার আজাহার যে আছে বদনি ভাঙ্গা চিপুর, সে গাজীপুর জেলা। আর একজন হলো কৃষ্ণ, তার বাড়ি হলো সিলেট সদরে। তারা দীর্ঘদিন যাবৎ এই আমাদের গাজীপুর বিভিন্ন এলাকা হইতে তারা কৃষকের গরু চুরি করে নিয়ে বিক্রি করিতেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। জাহিদ হাসান, যমুনা নিউজ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্কুল শিক্ষার্থী ইয়াসিন আরাফাত হত্যাকাণ্ডের 9 মাস পর রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। তদন্তে উঠে এসেছে পরকীয়া সম্পর্কের সন্দেহ থেকেই আরাফাতকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। আসামি আজিম হোসাইনের স্ত্রী নুসরাত জাহান মিমের ফুফাতো ভাই ছিলেন নিহত ইয়াসিন আরাফাত। দুপুরে জেলা পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআইয়ের পুলিশ সুপার মুস্তফা কামাল রাশেদ। তিনি বলেন, গত 5 ও 6 মে ঢাকা এবং নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মূল আসামি সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়। এর আগে 2025 সালে 11 আগস্ট বাসা থেকে ওষুধ কেনার জন্য বের হয়ে নিখোঁজ হয় আরাফাত। এআই এবং সোশ্যাল মিডিয়ার যুগে নতুন প্রজন্মকে আগের মতো নিয়ন্ত্রণ করা ভবিষ্যতের মায়েদের জন্য সহজ হবে না। তাই দেশ এবং সমাজের কল্যাণে আগামী প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে হবে। মা দিবসের এক আয়োজনে এমন মন্তব্য করেছেন সমাজ কল্যাণ এবং মহিলা শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় 11 জন গৌরবিনী মাকে সম্মাননা প্রদান করেন আয়োজকরা। মা এক টুকরো অনুভূতির নাম। মা মানে হাজার কষ্টের মাঝেও শান্তির এক টুকরো আশ্রয়। মায়ের ভালোবাসা কখনো ভাষায় শব্দে প্রকাশ করা যায় না। সন্তানের মুখের দিকে তাকিয়ে মা ভুলে থাকে তার জীবনের সকল দুঃখ। আমাদের মা ছিল আমাদের শ্রেণীর, আমাদের বর্ণের, আমাদের গোত্রের। বিশ্ব মা দিবসে মায়েদের প্রতি শ্রদ্ধা নিবেদনে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের এ আয়োজন বিশেষ সম্মাননা গৌরবিনী মা 2026। বিশেষ এই সম্মাননায় প্রশাসক, আইন ও বিচার বিভাগ, সাংবাদিক সহ মোট 11টি ক্যাটাগরিতে মায়েদের শ্রদ্ধা জানানো হয়। এবার ব্যতিক্রমীভাবে মায়েদের বদলে সন্তানদের অনুভূতি প্রকাশের সুযোগ করে দেওয়া হয় অনুষ্ঠানে। এ সময় সন্তানেরা মায়ের সাথে খুনসুটি আর গর্ভধারিণীর আত্মত্যাগের কথা তুলে ধরেন। বাড়ির বড় মেয়ে, একমাত্র মেয়ে, বাইরে একা একা পড়তে গেছে, এতদিন একা একা থেকেছে, এটা কিন্তু খুব স্বাভাবিক ঘটনা না। এটা একদম আমার মায়ের। সে বাবাকে যে কোনোভাবেই হোক বুঝিয়ে, ইমোশনাল ব্ল্যাকমেল করে হোক, অন্যদের দিয়ে বুঝিয়ে হোক, এটা কায়দা কানুন করে ঘটনাটা সে ঘটিয়েছে। এটা আমি অনেক পরে বুঝতে পেরেছি। আমার মা আমার বাবার সাথে যুদ্ধ করে আমাকে নাচের স্কুলে ভর্তি করেছে, গানে দিয়েছে। আমার পরীক্ষার মাঝখানে আমার কোনো কাজ আসলে আমার মা বাবার সাথে ফাইট করেছে যে না, তোমার মেয়ে পারবে, ভালো করবে। আমার তখনও পলায় থাকতো, ওই তো তুই বলে কি ডিরেক্টর হবি, তোর আব্বা তো এটার বাসা চিল্লাচিল্লি করে। আমার বলতাম, আম্মা টেনশন নিয়েন না, ভালো কিছু করবেন। মানুষকে যে মিঠাসটা দেয় বা সবার মধ্যে যে আনন্দটা ছড়ায়, সে নির্যাস, সে প্রকৃত জিনিসটা হচ্ছে মা। হ্যাঁ, বাবার অনেক অবদান থাকে সন্তানের কাছে, কিন্তু বায়োলজিক্যালি, সোশ্যালি, ইমোশনালি 23 ক্রোমোজোম হলেও মার প্রভাব আসলে অনেক বেশি থাকে সন্তানের প্রতি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী AZM জাহিদ হোসেন। বলেন, সোশ্যাল মিডিয়া ও AI এর যুগে সন্তানদের নৈতিকভাবে মানুষ করা বর্তমান মায়েদের মূল চ্যালেঞ্জ। এই যুগে যেমন
এআই সহ এমন একটি অবস্থায় আছি যে সত্যিকার অর্থে আমাদের জেনারেশন যেটি বলেন আর আগামী প্রজন্মের কথাই বলেন, তাদের অবস্থা কোন দিকে যাবে সেটি নির্ধারণ করা বা নিয়ন্ত্রণ করা এই মায়েরা যত সহজে পেরেছেন, সামনের মায়েরা এত সহজে পারবেন বলে আমার মনে হয় না। পরে মায়েদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। অন্যদিকে রাজধানীতে মাতৃত্ব, উদ্যোক্তা উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নকে কেন্দ্র করে অনুষ্ঠিত হলো দ্য মাদারহুড মুভমেন্ট। রাজধানীতে ক্রাউন প্লাজা, ঢাকা গুলশান এবং ব্র্যাক ব্যাংকের তারা ব্যাংকিংয়ের যৌথ আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে। এর মাধ্যমে ঢাকায় প্রথমবারের মতো আয়োজন করা হয় মাদার্স মার্কেট। এই মার্কেটে 30টি নারী নেতৃত্বাধীন ব্র্যান্ড অংশ নেয়। তারা হস্তশিল্প, ফ্যাশন পণ্য, ঘরে তৈরি খাবার, গহনা এবং গৃহসজ্জার সামগ্রী সহ বিভিন্ন উদ্ভাবনী পণ্য প্রদর্শন করেন। অনুষ্ঠানটিতে অংশ নেন মা উদ্যোক্তা, কর্পোরেট ব্যক্তিত্ব, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যম প্রতিনিধিরা। আধুনিক মায়েদের আবেগ, সংগ্রাম ও সাফল্যকে তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। প্যাশন, পাওয়ার অ্যান্ড পসিবিলিটি প্রতিপাদ্যে আয়োজিত এই কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত হয় একটা লিডারশিপ সেশন। এতে ব্যবসা ও মাতৃত্বের ভারসাম্য নিয়ে আলোচনা করেন বিভিন্ন খাতের নারী নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শেষ পর্বে ইন্সপায়ারিং মাদার্স অ্যাওয়ার্ডস এর মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা মা ও নারী উদ্যোক্তাদের সম্মাননা দেওয়া হয়। 25 বছর পূর্তি উদযাপন করল শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি। এই উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয় সহ দেশের সব শাখা এবং উপশাখায় পবিত্র কোরআন খতম এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিশেষ মোনাজাত করা হয় দেশ ও জাতির কল্যাণ কামনায়। পরে রাজধানীর গুলশানে প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এবং কেক কেটে আনুষ্ঠানিকভাবে রজত জয়ন্তী উদযাপন করা হয়। এদিন 12টি নতুন এসএমই বিনিয়োগ পণ্যের উদ্বোধন করে ব্যাংকটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, এছাড়া ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন আহমেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকে গ্রাহকদের আধুনিক ও মানসম্মত সেবা দিয়ে আসছে ব্যাংকটি। ভবিষ্যতে দেশের প্রত্যন্ত অঞ্চলেও এসব সেবা পৌঁছে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এই ব্যাংক আপনাদের সকলের, এই ব্যাংক বড় শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প, কৃষকের ব্যাংক, আপনাদের সকল মানুষের ব্যাংক। এখানে আমরা ছোট যারা আছে এসএমই, তাদের জন্য এই ব্যাংক। তাহলে আমরা সকল সেক্টরেই আছি, আমরা আগামীতে এই কাজটি করে যাব। তামাকের ব্যবহার এবং চাহিদা কমাতে তামাক পণ্যের মূল্য বৃদ্ধির তাগিদ দিয়েছে সামাজিক সংগঠন প্রজ্ঞা। সকালে জনস্বাস্থ্য উন্নয়ন এবং তামাক রাজস্ব বৃদ্ধি নিয়ে আলোচনার আয়োজন করে সংগঠনটি। এ সময় তামাক কর এবং মূল্য পদক্ষেপের জন্য বেশ কিছু সুপারিশ দেওয়া হয়। এর মধ্যে রয়েছে সিগারেটের মূল্য স্তর 4টি থেকে 3টি করা। এতে প্রায় 5 লক্ষ প্রাপ্তবয়স্ক ধূমপান থেকে বিরত এবং 3,72,000 তরুণ ধূমপান শুরু করতে নিরুৎসাহিত হবে বলে দাবি করেন বক্তারা। বলেন, এতে 1,85,408 জন প্রাপ্তবয়স্ক এবং 1,85,335 জন তরুণ জনগোষ্ঠীর অকাল মৃত্যু রোধ সম্ভব হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এই অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি হবে, দূর হবে পানির স্বল্পতা, এমনটাই জানিয়েছেন ত্রাণ এবং দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। দুপুরে কুড়িগ্রাম সদরের হলুখানা ইউনিয়নের এসিল্যান্ড খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যুগান্তকারী কর্মসূচি ছিল খাল খনন। পানি সেচের মাধ্যমে পানি ধরে রাখা, খালের পাশে গাছ এবং মাছ চাষের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পরিকল্পনা করেছিলেন। ফলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিল। দীর্ঘদিন পর বিএনপি ক্ষমতায় এসে আবারও খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে। এছাড়াও কুড়িগ্রাম ধরলা ব্যারেজ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেবার আশ্বাস দেন তিনি। তিস্তা মহাপরিকল্পনার মাধ্যমে যেমন এই কুড়িগ্রামের একটি বৃহৎ অংশের মানুষ বেঁচে যাবে, পানির স্বল্পতা থেকে দূরীভূত হবে, নদী ভাঙন থেকে রক্ষা হবে এবং তিস্তা পাড়ে মানুষের কর্মসংস্থানের জন্য শিল্প কারখানা নির্মিত হবে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নাকচ করে দিয়েছে হাইকোর্ট। তার বিরুদ্ধে থাকা আরও 4 মামলায় জামিন বিষয়ে আদেশের জন্য সোমবার দিন ধার্য করেছেন আদালত। জামিন শুনানি ঘিরে চট্টগ্রাম আদালতে নেওয়া হয় কড়া নিরাপত্তা, সতর্ক অবস্থান নেয় পুলিশ। সকাল থেকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে এবং আশপাশের এলাকা জুড়ে কড়া নিরাপত্তা, সতর্ক অবস্থান নেয় পুলিশ। গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি ফোর্স।
ঢাকায় হাইকোর্টে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিকে ঘিরে চট্টগ্রামেও জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। অনেকে কারণ জানতেন না, তাই হঠাৎ কড়াকড়ি দেখে কিছুটা অবাক হন আদালতে আসা বিচার প্রার্থী ও আইনজীবীরা। সব সাইডে পুলিশ অতিরিক্ত, অন্যদিন থেকে অনেক এক্সট্রাই আছে। স্বাভাবিক পরিস্থিতি না, এরকম লাগছিল। এখন কি জন্য যে এতগুলো পুলিশ, এটা নিজে বুঝতেছি না। প্রথমে মতো মনে করছিলাম রেগুলার এরকম পুলিশ থাকে, এখন উপর উঠে দেখতেছি তো অনেক পুলিশ। শুনানির পর আদেশ পরবর্তী যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক অবস্থান বলে জানায় পুলিশ। আদালত প্রাঙ্গণে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অরাজকতা ঘটনা ঘটতে না পারে সে লক্ষ্যে আমরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদা তৎপর আছে। এদিন আলিফ হত্যা মামলা সহ 5টি মামলার জামিন শুনানির দিন ধার্য ছিল। শুনানি শেষে হত্যা মামলায় জামিন আবেদন খারিজ করে দেয় বিচারপতি KM জাহিদ সরওয়ার ও বিচারপতি আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ। এছাড়া পুলিশের উপর হামলা, কাজে বাধা, আইনজীবী ও বিচার প্রার্থীদের উপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা আরও 4টি মামলায় জামিনের বিষয়ে আদেশের জন্য সোমবার দিন ধার্য করেন আদালত। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আজকে 5টি মামলার আমাদের জাজমেন্টের জন্য ছিল অনেক, এটা 15/1 থেকে এটা হিয়ারিং হয়ে আসছে। সরকার পক্ষ সময় নিতে নিতে এই পর্যন্ত গড়িয়েছে। জামিন দেওয়ার মতো অনেক ইনগ্রেডিয়েন্টস ছিল এবং আমি মনে করি এটা উনি জামিন পাওয়ার অধিকারী। এদিকে আইনজীবী হত্যার চাঞ্চল্যকর মামলার বিচারিক কার্যক্রম দ্রুত শেষ করার দাবি জানান নিহতের সহকর্মীরা। এই আসামি যদি জামিন পায়, বিজ্ঞ আদালতের মামলার বিচার প্রক্রিয়ায় অবশ্যই হস্তক্ষেপ করবে। আইনজীবীর হত্যা বিচার হচ্ছে না, সাধারণ মানুষ কোথায় নিয়ে বিচার পাবে? কথিত চিন্ময় কৃষ্ণ, তার জন্য সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয়। আজকে যেভাবে একটা নাকচ করেছেন, বাকি ছোট্ট নাকচ হবে। আমাদের প্রত্যাশা হচ্ছে এটা। 2024 সালের 26 নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন শুনানিকে ঘিরে চট্টগ্রাম আদালতে পুলিশের সাথে তার অনুসারীদের ব্যাপক সংঘর্ষ হয়। এই সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। সাধারণ মানুষ যাতে সরকারি হাসপাতালে এসে যথাযথ চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবাইকে আন্তরিক হতে হবে, এমন মন্তব্য করেছেন রুহুল কুদ্দুস তালুকদার তুলু। দুপুরে নাটোরে 250 শয্যা জেনারেল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগী ও তার স্বজনদের সঙ্গে কথা বলেন। তিনি এ সময় রুহুল কুদ্দুস তালুকদার তুলু বলেন, চিকিৎসা সেবায় কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না। পরিদর্শনকালে হাসপাতালের জরুরি বিভাগ, শিশু ও নারী ওয়ার্ড সহ বিভিন্ন ইউনিটের সার্বিক চিকিৎসা সেবা, চিকিৎসকের উপস্থিতি, ওষুধ সরবরাহ এবং পরিচ্ছন্নতার বিষয়ে খোঁজখবর নেন। যারা কাজের অবহেলা করবে কিংবা রোগীদের চিকিৎসার কোনো অবহেলা অভিযোগ পেলে অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা করব। হবিগঞ্জে বাস মোটরসাইকেলের সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহতের ঘটনায় বিক্ষোভ করেছে সহপাঠীরা। বিকেলে হবিগঞ্জ পৌর বাস টার্মিনালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। নিহত সহপাঠী এবং অন্যান্য শিক্ষার্থীরা এই অবরোধে অংশ নেন। এ সময় সড়কে যান চলাচল ব্যাহত হয়। শিক্ষার্থীদের অভিযোগ, বেপরোয়া গতির বাসের চাপায় মৃত্যু হয়েছে জাহিদুলের। জড়িত বাস চালক এবং সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান বিক্ষোভকারীরা। এর আগে দুপুরে মোটরসাইকেলে হবিগঞ্জ শহরের দিকে যাচ্ছিল হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম। ধুলিয়াখাল বাইপাস সড়কে গেলে বাসের সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মারা যান জাহিদ। আহত হন সাথে থাকা আরেক আরোহী। খবর পেয়ে পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়। দর্শক, এই ছিল আমাদের সব খবরের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।